গুরু আছেন, তিনি বিস্তারিত বলবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। পরবর্তীতে এ ব্যাপারে আপনাদের বিস্তারিত আমি বক্তব্য দিয়ে শোনাবো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক। আমরা এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন প্রদীপ রায় মহাশয়। আজকে যে পরিবর্তন সভা, এই সভায় উপস্থিত আছেন আমাদের সংখ্যালঘু মোর্চার নেতা মাননীয় শেখ ইকবাল মহাশয়, এবং উপস্থিত আছেন আমাদের বর্ষিয়ান কার্যকর্তা দেবীপ্রসাদ চৌধুরী, মন্ডল সভাপতি মাননীয় পলাশ মন্ডল, এবং এই এলাকারই আমাদের বর্ষিয়ান কার্যকর্তা প্রশান্ত দা এবং শক্তি কেন্দ্রের প্রমুখ আমাদের পরেশ দাস, সভাপতি এবং অন্যান্য কার্যকর্তারা। তাই এই পরিবর্তন সভা, তার উদ্দেশ্য একটাই, যে পশ্চিম বাংলায় যে জঙ্গল রাজত্ব চলছে, সেই জঙ্গল রাজত্বের পরিবর্তন, সেই পরিবর্তনটা আপনারা রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে করবেন, তাছাড়া এর কোনো রাস্তা নেই। কারণ আন্দোলন করে, কেবলমাত্র আন্দোলন করে আপনারা কিন্তু এই পরিবর্তন করতে পারবেন না। কারণ আপনারা দেখেছেন যে এই তৃণমূল এতটাই হিংস্র, বন্য পশুদের মতন। তার দৃষ্টান্ত একাধিক আছে, কেবলমাত্র আমি একটা আপনাদের সামনে তুলে ধরব। সেটা হচ্ছে আরজি কর হসপিটাল, অভয়া কাণ্ড। একটা তরুণ অল্প বয়সী মেয়ে ডাক্তারি পাশ করে আরজি করে ডাক্তারি করছিলেন। তার অপরাধ কি না, ওখানে সন্দীপ ঘোষ হসপিটালের সুপার ছিলেন। তিনি টেন্ডারের মাধ্যমে হসপিটালের যে সরঞ্জাম সেগুলো চড়া দামে হিসাব দিতেন খাতায়, আর লো কোয়ালিটি সরঞ্জাম হসপিটালে ব্যবহার করতেন। এই দুর্নীতি বিরুদ্ধে অভয়া মুখ খুলেছিলেন। অনেকেই কম বেশি হয়তো জানেন, কিন্তু সবাই জানেন না। সেই মুখ খোলার কারণে তাকে ধর্ষিত হতে হলো, এবং শেষ পর্যন্ত তাকে জীবনটাও দিতে হলো। তাই আপনি যত্রতত্র আপনি মুখ খুলে শাসকের বিরুদ্ধে আপনি কিচ্ছু করতে পারবেন না। তাই আপনাকে আমাদের যে গণতান্ত্রিক সিস্টেম ভারতবর্ষের বুকে আছে, সেই গণতান্ত্রিক সিস্টেমে রাজনৈতিক ভাবে আপনার মতাদর্শে অনুযায়ী আপনাকে ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে হবে। আর সরকার পরিবর্তনের মাধ্যমে আপনি এই কুশাসন অর্থাৎ এই জঙ্গল রাজ আপনি মুক্ত করতে পারবেন। কারণ অভয়া সেই মুখ খোলার জন্য সে আরজি কর হসপিটালে ডিউটি করতে করতে ডিউটি অবস্থায় তাকে ধর্ষণ করলো এবং খুন করলো। দেখুন, এক একটা হসপিটালে বর্তমান দিনে সমস্ত হসপিটালে শয়ে শয়ে সিসি ক্যামেরা লাগানো আছে। সেখানে শয়ে শয়ে ডাক্তার নার্স সব সময় কাজে ব্যস্ত। রোগী, পেশেন্ট এবং পেশেন্টের বাড়ির লোকও সেখানে ব্যস্ত। এত লোকজন গিজ গিজ করছে,
তার মধ্যে থেকে একটা মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করাটা খুব চারদিকে খুব মানে সামান্য জিনিস নয়। তাই বড় বড় মাথাগুলো যদি এই কাণ্ডটা করে তাহলে আপনি সিসি ফুটেজও পাবেন না, আর আপনি কোনো প্রমাণও পাবেন না, কারণ প্রশাসনের সঙ্গে জড়িয়ে, মুখ্যমন্ত্রী নিজে এর সঙ্গে জড়িয়ে। আপনি কি করে ডকুমেন্টস পাবেন, কি করে আপনি প্রমাণ পাবেন? তাই প্রতিবাদ শুধু মুখে করলে হবে না, আপনাকে কাজের মাধ্যমে, ভোটের মাধ্যমে সেটা প্রমাণ করে দিতে হবে। তাই এই পরিবর্তন সভা আমাদের আয়োজন। যাই হোক, আমি আর বক্তব্য বাড়াবো না। এরপর আমাদের বক্তব্য রাখবেন আমাদের কাটোয়া জেলার প্রাক্তন বর্ষিয়ান কার্যকর্তা মাননীয় দেবীপ্রসাদ চৌধুরী মহাশয়। ওনার সুবক্তব্য আপনারা শ্রবণ করুন। হ্যালো 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 সুপার হতো এটা পুরো দিন। বিজেপির ডাকে আজ যে পরিবর্তন সংকল্প সভা অনুষ্ঠিত হচ্ছে, ইতিমধ্যেই বিভিন্ন বক্তা তাদের মূল্যবান বক্তব্য রেখেছেন। আমি প্রথমেই এই মণ্ডলের যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী বৃন্দ রয়েছেন, আমি তাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানাই। আর পূর্ববর্তী বক্তা যে লালটু শেখ নামেই আমার কাছে পরিচিত, লালটু শেখ আমাকে গুরুদেব বানিয়ে দিয়েছে। কেন জানেন? এই লালটু শেখ বিজেপি প্রথম যখন শুরু করে আমি ওর গায়ে কাদা লাগিয়ে দিয়েছিলাম। কোথায় বলুন তো? আপনাদের এই এলাকাতেই। এই এলাকায় কানপুর হাই স্কুলের পাশে এরকমই একটা কর্মসূচি চলছিল। তো সেই কর্মসূচিতে আমিও বক্তা হিসেবে উপস্থিত ছিলাম, কিন্তু লালটু তখন এতটা পরিপক্কতা আসেনি। কিন্তু আমার লোভ কি ছিল জানেন? আমার লোভ ছিল এই ছেলেটির কণ্ঠস্বরটা আমার প্রচন্ড লোভ লাগতো। ওর কণ্ঠস্বরটা শুনে আমি লালটুকে বললাম যে ভাই, তোমায় আমি কিন্তু ছাড়বো না, তুমি ভুল ভাল যা বলো এই কানপুরের এই মঞ্চ থেকে তোমাকে বক্তব্য রাখতে হবে। আমি একরকম জোর করে ভাই লালটুকে আমি নিজে নাম ঘোষণা করে দিয়ে ওকে বক্তব্য রাখতে বাধ্য করেছি। কারণ আমার স্পিড ছিল যে লালটু নিশ্চয়ই একদিন সফলতা পাবে। তো আজকে ভাই লালটু এতটাই সফলতা পেয়েছে, রাজ্য থেকে পর্যন্ত লালটুকে ডাকে বক্তব্য রাখার জন্য।
আমার পার্শ্ববর্তী গ্রাম ইমান আলী শেখ, সেই ইমান আলী শেখকেও আমি কিন্তু এইভাবে উদ্বুদ্ধ করে তাকে একজন সুবক্তা হিসেবে তৈরি করতে পেরেছি। এটা আমার প্রচন্ড, আজকের দিনে আমি প্রচন্ড গর্ব অনুভব করছি। তো যাই হোক, আমাদের আজকের এই পরিবর্তন সংকল্প সভায় যে সমস্ত বক্তারা বক্তব্য রাখলেন তাদের তো শুভেচ্ছা জানাই। মঞ্চের সামনে উপবিষ্ট বিভিন্ন প্রান্ত থেকে আগত ভারতীয় জনতা পার্টির সৈনিক বৃন্দ, তাদেরকে শুভেচ্ছা জানাই। ও এই বাজারে যে সমস্ত ব্যবসাদার বিভিন্ন ব্যবসায় কর্মরত, তাদেরকে গৈরিক অভিনন্দন জানাই। ও বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্রেতা মণ্ডলী, তাদেরকেও শুভেচ্ছা জানাই। ও যান্ত্রিক যোগাযোগ মাধ্যমে আমার কণ্ঠস্বর যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, এতদ অঞ্চলের পার্শ্ববর্তী বাড়ির কর্তব্যরতা মা ও পিতৃস্থানীয়দের বিনম্র শ্রদ্ধা জানাই। আমার সমবয়সীদের জানাই গৈরিক অভিনন্দন। আমার থেকে বয়সে যারা আছেন তাদেরকে স্নেহের আন্তরিক ভালোবাসা জানাই। আর বিরোধী রাজনৈতিক দলের কোন নেতৃবর্গ বা কর্মী ভাই বন্ধু যদি আমাদের কণ্ঠস্বর শুনতে পান, তাদেরকেও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও গৈরিক অভিনন্দন জানাই। যে জায়গায় আমরা এই পরিবর্তন সংকল্প সভা করছি, এখানকার এলাকার মানুষের মধ্যে হিন্দু এবং মুসলমান উভয়ের মিলন ক্ষেত্র হিসেবে এখানে যে কটি গ্রাম আছে আমি শুনেছি, তারা একটা শান্তির বাতাবরণ তৈরি করে তারা মিলেমিশে এখানে বসবাস করছেন। তাই আমার ইকবাল ভাই অর্থাৎ লালটু তো বক্তব্য রাখলেন, একজন মুসলিম ছেলে হয়েও আজকে বিজেপি করছে, এটা অনেকের কাছে একটা বিস্ময়ের ব্যাপার। তো আমি সংখ্যালঘু সম্প্রদায়ের কোন ভাই বন্ধু দাদা ভগ্নী যদি আমার কণ্ঠস্বর শুনতে পান, আমি তাদের উদ্দেশ্যে একটি কবিতা বলি। যে কবিতাটি হচ্ছে, ओ दिन हिजाजी के बेबक बेरा कसमल पे ठहरा, तैर जिसने सातों समुंदर पार होके ओ डूबे गंगा के दाहनों में आकर। এর বাংলা মানে কেউ করতে পারবেন? আমি জানি এর বাংলা মানে কেউ করতে পারবেন না। এই কবিতাটি লিখেছেন মৌলানা মোহাম্মদ হালি। মৌলানা মোহাম্মদ হালি আজ থেকে প্রায় 1400 বছর আগে এই কবিতা তিনি লিখেছেন। এই কবিতার মধ্যে তিনি বলতে চেয়েছেন যে সারা দুনিয়ার ইসলামের যুদ্ধ জাহাজ এই ভারতবর্ষেও রাজ করেছে বিগত 400 বছর ধরে, আর ব্রিটিশ বেনিয়া 200 বছর এই পশ্চিম ভারতবর্ষে রাজ করেছে। মৌলানা মোহাম্মদ আলী যে কবিতাটা লিখেছেন, সেই কবিতার মধ্যে তিনি বলতে চেয়েছেন যে সারা দুনিয়ার মুসলিম অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী মানুষ, তারা 7 সমুদ্র পার হয়ে এসে এই গঙ্গার সংকীর্ণ কিনারায় তারা থমকে গেছে। কেন এই কথা বলেছেন? উনি এই কথা বলার পিছনে যুক্তি হচ্ছে যে ভারতবর্ষ দেবাদিদেব মহাদেব
যে প্রাণ পুরুষ, আধ্যাত্মিক চেতনা সম্পন্ন অসংখ্য মানুষের বসবাস, ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল, ভারতীয় পরম্পরার প্রতি শ্রদ্ধাশীল, শাশ্বত সনাতন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তাই তিনি কবিতার মাধ্যমে বলতে চেয়েছেন, ইসলামের যুদ্ধ জাহাজ এই শাশ্বত সনাতন ভারতবর্ষের দেবদেবী এবং ভারতবর্ষের ঐতিহ্যের কাছে মাথা ঝুঁকাতে বাধ্য হয়েছে। তাদের ইসলামের যুদ্ধ জাহাজ এই গঙ্গার সংকীর্ণ কিনারায় থমকে গেছে। আরেকটি আরবি কবিতা আমি বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে বলছি, সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বন্ধু, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই। আমার পূর্ববর্তী বক্তারা অনেক কিছু বিষয়ে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। আমি একই জিনিস আমি দুবার রিপিট করতে চাই না। আমি যা বলবো তার মধ্যে একটা আলাদা অনুভূতি, নতুনত্ব থাকবে, যা অধিকাংশ ক্ষেত্রে আপনারা কোনোদিন শোনেননি। এই যে কথাটা বললাম, অতীতে কেউ শুনেছেন? কোন বক্তার কাছে এ পর্যন্ত শোনেননি। আর একটি উর্দু কবিতা আমি বলছি। ब्रहोजी देखो तनसाई गिनी गाल गहरा कह गया, ब्रहोजी देखो तनसाई गिनी गाल गहरा कह गया। कितनी दूर दिलंगा है, कितनी दूर दी सोच है, ये तो सच्चा फिलोसोफर है। এই যে কবিতা, মানে উর্দু ভাষায় বর্ণনা কার জন্য করেছিল জানেন? আজকের দিনে সুডো সেকুলারিজমে বিশ্বাসী, অর্থাৎ ধর্ম নিরপেক্ষবাদী অবিজেপি যে সমস্ত রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে এই ভারতবর্ষে মানুষকে ভুল বুঝিয়ে, ভুল শিক্ষা দিয়ে, ভুল বার্তা দিয়ে বিগত দিনে রাজনীতি করে এসেছেন, তাদের জন্য বলতে চাই যে এই যে উর্দু কবিতাটা আমি বললাম, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের আর এক প্রাণ পুরুষ, বিশ্ব বরেণ্য প্রাক্তন প্রয়াত ভারতরত্ন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সম্বন্ধে আপনাদের আমি স্মরণ করিয়ে দিতে চাই। অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন 1999 সালে যখন তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের আহ্বানে ভারত এবং পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে একটি আত্মিক সুসম্পর্ক স্থাপনের জন্য তিনি লাহোর যাত্রা করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। আর সেই লাহোর যাত্রার মাধ্যমে তিনি একটা সেতু বন্ধন করতে চেয়েছিলেন মুসলিম সমাজের মধ্যে এবং পাকিস্তানের মধ্যে। বাস যাত্রার মাধ্যমে তিনি যে সেতু বন্ধন করতে চেয়েছিলেন, তার জন্যই অটল বিহারী বাজপেয়ী 1999 সালের পাকিস্তানের লাহোর যাত্রা করেছিলেন। আপনারা কল্পনা করতে পারবেন না, অটল বিহারী বাজপেয়ীকে দেখবার জন্য, তার বক্তব্য শুনবার জন্য আনুমানিক 10 থেকে 12 লক্ষ মানুষ, পাকিস্তানের জনতা জনার্দন সেদিন অটল বিহারী বাজপেয়ীর বক্তব্য শুনতে শুনতে অভিভূত হয়ে গিয়ে তারা নিজে একের অপরের সঙ্গে মত বিনিময় করতে করতে তারা আপন খেয়ালে বলে বসেছে, ब्राहुजी देखो तनसाई गिनी गाल गहरा कह गया।
कितनी दूर दिल ना है, कितनी दूर दी सोच है, ये तो सच्चा फिलोसोफर है। তার মানে এর বাংলা মানে আপনারা কেউই জানেন না। আমি আচ্ছা আচ্ছা শিক্ষিত মুসলিম ভাইকেও যদি প্রশ্ন করি, এর বাংলা মানে তিনি করতে পারবেন না। এর বাংলা মানে করার জন্য কি করতে হয়েছে? অটল বিহারী বাজপেয়ীর সফর সঙ্গী, যিনি লাহোর যাত্রা করেছিলেন, বিজেপি কে গাল না দিয়ে জল খান না, এরকম একজন সাংবাদিক অটল বিহারী বাজপেয়ীর সফর সঙ্গী হয়েছিলেন। তিনি স্বাভাবিকভাবেই লাহোরের পাকিস্তানের সাংবাদিকদের কাছে এর বাংলা তর্জমা জানবার জন্য আবেদন করেছিলেন। আর সেই আবেদনে সাড়া দিয়ে পাকিস্তানের সাংবাদিকরা ওই আমাদের ভারতীয় সাংবাদিককে বাংলায় বর্ণনা করলেন যে উনি বলতে চেয়েছেন অটল বিহারী বাজপেয়ী হচ্ছেন আমাদের পথ প্রদর্শক, আগামী দিনে বিশ্বের রাষ্ট্রনায়ক, আগামী দিনে বিশ্ব পরিচালনা করবার মতো যথেষ্ট যোগ্যতা অটল বিহারী বাজপেয়ীর মধ্যে আছে। তাই তাকে দার্শনিক হিসেবে কল্পনা করে তারা তাকে সম্বোধন করেছিলেন। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। অটল বিহারী বাজপেয়ীর বক্তব্য শুনতে শুনতে উচ্চ শিক্ষিত একজন লেডি ডক্টর আবেগ সামলাতে না পেরে ওই সাংবাদিক, যে সাংবাদিক এই বাংলা তর্জমা পাওয়ার জন্য আবেদন করেছিলেন, তার সামনে বললেন, আমি ভারতীয় সংস্কৃতির প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল হয়ে অটল বিহারী বাজপেয়ীকে বিয়ে করতে চাই। ভাবতে পারেন ভারতবর্ষের এমন মহাপুরুষের আবির্ভাব হয়েছিল যা বিশ্বের রাজনীতিতে একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রীত্বকালে এই যে রাস্তায় বসে আছেন, এটা কোনো আপনাদের দিদি বা কোনো দাদা, সিপিএম এর দাদারা, এই টিএমসির দিদিরা, এদের দৌলতে নয়। আজকে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, যে সোনালী চতুর্ভুজ যোজনার মাধ্যমে গোটা ভারতবর্ষের ন্যাশনাল হাইওয়ে, যে ন্যাশনাল হাইওয়ে নির্মাণের কর্মসূচি নিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী, সোনালী চতুর্ভুজ যোজনার মাধ্যমে আসাম থেকে গুজরাট, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কলকাতা থেকে চেন্নাই, কলকাতা থেকে দিল্লি, এই যে সোনালী চতুর্ভুজ যোজনার মাধ্যমে আজকে পশ্চিমবাংলার আজকের এই দিওয়ানিয়া গ্রাম থেকে আপনি 2 ঘন্টার মধ্যে কলকাতা পৌঁছে যাচ্ছেন, আপনি 2 ঘন্টার মধ্যে আসানসোল পৌঁছে যাচ্ছেন। এটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর স্বর্ণ যুগের যোজনা। এই সোনালী চতুর্ভুজ যোজনার মাধ্যমে তিনি লক্ষ লক্ষ বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। অতীত ভুলতে চাইলেও আমরা ভুলতে দেব না, কারণ আমার প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্য আমরা গর্ববোধ করি। আমি ভারতীয় জনতা পার্টির একজন দায়িত্বশীল কার্যকর্তা হিসেবে আমি প্রচন্ড অহংকার করি, আমি প্রচন্ড গর্ববোধ করি যে আমি ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক। কেন জানেন? কেন অহংকার করি জানেন? প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর তত্ত্বাবধানে তৎকালীন সময়ে দীনদয়াল উপাধ্যায়, রাজনাথ সিং, বিষ্ণুকান্ত শাস্ত্রী,
থেকে আরম্ভ করে প্রয়াত তপন শিকদার এবং মুরলী মনোহর যোশী, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় বহু নেতৃত্ব ভারতীয় জনতা পার্টি নামে আত্মপ্রকাশ করবার জন্য 1980 সালের 6 এপ্রিল ভারতীয় জনতা পার্টি নামে আত্মপ্রকাশ করেছে। আজ কত বছর হলো? 80 সাল থেকে 2020 বছর, আর এদিকে 25 বছর। এই 45 বছরে ভারতীয় জনতা পার্টির আদর্শ, ভারতীয় জনতা পার্টির দর্শন, ভারতীয় জনতা পার্টির ইডিওলজি আজকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম এবং সর্ববৃহৎ রাজনৈতিক দলের নাম হলো ভারতীয় জনতা পার্টি। এমনি এমনি হয়নি। এই দলের জন্মলগ্ন থেকে আমি ভারতীয় জনতা পার্টি করছি। ভারতীয় জনতা পার্টির দর্শনে আছে অন্যায়ের প্রতিবাদ করো, অন্যায়ের প্রতিরোধ করো, প্রয়োজন হলে প্রতিশোধ নাও। এর পাশাপাশি আরো 3-4টি মন্ত্রকে পাথেয় করে আমরা ভারতীয় জনতা পার্টি করি, যে নির্দেশ সারা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের জন্য তৎকালীন সময়ে ভারতীয় জনতা পার্টি নামে আত্মপ্রকাশ করার পরে যে এজেন্ডার মাধ্যমে আমরা বিজেপি করছি, সেই এজেন্ডার মাধ্যমেই আছে সারা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের জন্য এক আইন, এক বিধান, এক প্রধান, ঋণ মুক্ত কিষাণ, কর মুক্ত বাসস্থান, শোষণহীন হিন্দুস্তান। এই নীতি নির্ধারণের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি তাদের পথ চলা শুরু করেছে। বহু লড়াই হয়েছে। আজকে আপনারা এখানে আমার সামনে যারা বসে রয়েছেন, যে সমস্ত দেবতুল্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছেন, তারা গর্ববোধ করবেন। যেভাবে আমি গর্ববোধ করলাম সেইভাবে গর্ববোধ করবেন। এই কারণে যে আপনারা কোন এতি পেতি রাজনৈতিক দলের কর্মী নন। আজকের এই শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে আজকে যারা বিজেপি করছে তাদেরকে আমি বীর বলে সম্বোধন করি। আপনারা প্রত্যেকে এক একজন বীর। বীরের শিরোপা আমি আপনাদের কাছে দিচ্ছি, কারণ ভারতীয় জনতা পার্টি যাদের বীরত্ব আছে, বীরত্বের মনোভাব আছে, তারা ভারতীয় জনতা পার্টির এই ফ্ল্যাগটাকে কাঁধে নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতে পারে, তারা বীরের সম্মান পাবে। তাই ভারতীয় জনতা পার্টিকে এই তৃণমূল কংগ্রেস আর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কোন যদি নেতা আমার কণ্ঠস্বর শুনতে পান, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি যাই হোক টাইম আর 5 মিনিট, তাই আমি যে প্রসঙ্গে বলতে চাইছিলাম সেটা আমাকে বলা যাবে না। আমার টাইম মাত্র 5 মিনিট। 5 মিনিটের মধ্যে আমি কি উপহার দেব? একটাই উপহার দেব, ওই দিদির স্টেজের মধ্যে মাইক্রোফোন নিয়ে নাচন কোদন পাগলু ড্যান্স করে যে দিদি চাইলেন যে কোনো মতেই আমরা এসআইআর হতে দেব না, তো যদি তৃণমূলের কোন নেতা আমার কণ্ঠস্বর শুনতে পান, আমি সেই তৃণমূলের নেতাকে জিজ্ঞেস করছি যে আপনার দিদি
শুভেন্দু অধিকারীর কাছে গোহারানে হেরেছে। উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। আর এই এসআইআর করতে দেব না গান যে শুরু করেছেন, কারণ দিদি জানে হাটে হাড়ি ভেঙে যাবে। তাই দিদি আছাড়ি বিছাড়ি কান্না কাটি করে নানা মিথ্যা নাটক করে সুপ্রিম কোর্ট পর্যন্ত ওনার দলের নেত্রী মহুয়া মিত্রকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জনগণের করের টাকায় যে উকিল, সুপ্রিম কোর্টের উকিল অভিষেক মনু সিংভি থেকে আরম্ভ করে কপিল সিব্বাল, যাদের একদিনের ভিজিট হচ্ছে 30 লক্ষ টাকা, সেই তাদেরকে জনগণের করের টাকা দিয়ে এইটাকে বানচাল করার চেষ্টা করেছিলেন, কিন্তু ফলপ্রসূ হয়নি। আমি তৃণমূলের দাদাদের বলছি যে এসআইআর হলো তো, আর এই এসআইআর এর মাধ্যমে আজকের দিনে কি রেজাল্ট? 58,20,000 নাম অলরেডি গত 2 সপ্তাহের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আজকের ডেটে 80 লক্ষ ভোটারের নাম অলরেডি বাদ পড়ে গেছে। তো তৃণমূলের নেতারা একটু ডায়েরি নিয়ে, হাতে মোবাইল আছে, ক্যালকুলেশন করে দেখে নিন যে 80 লক্ষ ভোটার যদি বাদ যায় 294টা বিধানসভায় কত ভোটার বাদ গেল? একটা ভুয়ো ভোটার আজকে প্রায় 30,000 ভোটার অলরেডি বাদ চলে গেছে। তো দিদি যে ভবানীপুর কেন্দ্র থেকে জিতেছেন, ভবানীপুর কেন্দ্রের স্ট্যাটিস্টিক্স কি বলছে? ভবানীপুর কেন্দ্রের যে এনুমারেশন ফর্ম বিলি করেছিল বিএলওরা, সেই এনুমারেশন ফর্ম বিলি করার পরে 44,595 জন এই এনুমারেশন ফর্ম ফিল আপ করে বিএলও কে রিটার্ন দেয়নি। কেন রিটার্ন দেয়নি? বাঁচা ধন্যা বুঝতে পেরেছে ওই জালিয়াতি করে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এই সমস্ত যে বানিয়েছে, নির্বাচন কমিশনারের যে ফতোয়া জালি ধরা পড়লে তার 3 লক্ষ টাকা জরিমানা আর 7 বছর জেল। এই আতঙ্কে তারা পলায়ন শুরু করলো। আপনারা নিশ্চয়ই মোবাইলের মাধ্যমে, দূরদর্শনের মাধ্যমে দেখেছেন, শিয়ালদা স্টেশন সীমান্তবর্তী জেলাগুলো থেকে এই রোহিঙ্গা, এই বাংলাদেশি অনুপ্রবেশ তারা পলায়ন করেছে। তাহলে মিনি পাকিস্তান ফিরহাদ হাকিমের ভবানীপুর কেন্দ্র চেতলায় 60,000 নাম বাদ গেছে, কি বলবেন? তো দিদি আতঙ্কে ভুগছে, তার উপরে গোদের উপরে বিস্ফোরা গতকালকের ঘটনা, আরো অনেক কিছু আছে। সিপিএম কে তো পালিশ করতে পারলাম না, আমার একটু দুঃখ থেকে গেল। তো আগামী দিন যদি সময় সুযোগ পাই, সিপিএম এর নেতাদের আমি একটু আদর করতাম, ক্ষমা করবেন, আপনাদের আদর করতে পারলাম না। তো আমাদের আরেকটা কর্মসূচিতে যেতে হবে। আমি সর্বোপরি আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই, আগামী বিধানসভা নির্বাচন 2026-এর যে বিধানসভা নির্বাচন, অতি বড় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরাও বুঝে গেছেন। তাই হাজারে হাজারে তারা পলায়ন করে আজকে বিজেপির ঘরে ঢুকছে, আপনারা দৈনিক দেখতে পাচ্ছেন। তাই গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব আপনাদের। আপনারা 26-এর নির্বাচনে আপনারা ভারতীয় জনতা পার্টিকে চেয়ে নিন এবং নিজের গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে আপনারা একটা শ্রেষ্ঠ রাজনৈতিক দলের অংশীদার হন। এই বলে আমি সকল শ্রদ্ধেয় বর্গকে এবং সমবয়সীদের
অভিনন্দন জানাই, ছোটদের আন্তরিক ভালোবাসা জানাই, জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আমরা আমাদের বর্ষের কার্যকর্তা দেবী প্রসাদ চৌধুরী মহাশয়ের অমূল্য বক্তব্য আমরা শুনলাম। দাদা আচ্ছা।